আজ 5 অক্টোবর 2025। এখন বাজে রাত্রি 10টা। আজ আমরা আহমেদাবাদ থেকে দ্বারকা যাব। দ্বারকা বা দ্বারকা। ট্রেন নাম্বার 22,970, বেনারস ওকা সুপারফাস্ট এক্সপ্রেস, যা রাত্রি 10:45 ছাড়বে এবং সকালবেলা 6:16 দ্বারকা পৌঁছাবে। এই ট্রেনটি 471 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে 7 ঘন্টা সময়ে। ট্রেন স্টেশনে ঢুকেছে। ট্রেনে উঠে পড়লাম, দ্বারকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অবশেষে আমরা দ্বারকা স্টেশনে সঠিক সময়ে প্রবেশ করছি। ট্রেনের টাইম ছিল 6:16। প্রায় 6:16 আমরা স্টেশনে ঢুকছি। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড থেকে একটি অটো ভাড়া করলাম, যা জন প্রতি 20 টাকা। আমরা 3 জন ছিলাম। 60 টাকায় অটো আমাদেরকে আমাদের হোটেলে নিয়ে যাবে। আমরা হোটেল অনলাইনে বুক করেছিলাম। আমাদের হোটেলের নাম গায়ত্রী শান্তি ভবন। তো অনলাইনেই বুক করতে হবে, অফলাইনে গিয়ে ঘর পাবেন না। এবং কিছুদিন আগে বুক করবেন, বেড়াতে যাওয়ার কিছুদিন আগে বুক করবেন। অন্তত 1 মাস আগে অনলাইনে হোটেল বুক করবেন। আমরা 1 মাস আগেই বুক করেছিলাম। হোটেলের পজিশনটা দেখুন। হোটেলটা একবারে সমুদ্রের ধারে অবস্থিত, যা খুব বেশি হলে 100 মিটার দূরে সমুদ্র। হোটেল থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন এবং হোটেলের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং হোটেল কিভাবে বুক করবেন, হোটেলের ভাড়া কত, ট্রেন ভাড়া কত, খরচ কত, এর সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা হোটেলের মধ্যে প্রবেশ করলাম। হোটেলের ভিতর একটা নিজস্ব হোটেলের মন্দির আছে। সেই মন্দিরে আপনি ইচ্ছা করলে সকাল সন্ধে পুজো দিতে পারেন। মন্দিরের ব্যালকনিতে বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন আরব সাগর দেখতে দেখতে। চলুন রুমে যাওয়া যাক। হোটেলের রুম কেমন দেখা নেয়। রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি।
হোটেলের সামনের দিকে ওই রুমটি হচ্ছে নন এসি ডিলাক্স রুম। এই রুমে সামনের বারান্দা থেকে বা ঘর থেকেও আপনি সমুদ্র দেখতে পাবেন। এই হোটেল থেকে আপনার মন্দিরের দূরত্ব হবে 500 মিটার, আর সমুদ্রের দূরত্ব তো আগেই বললাম 50 মিটার দূরে সমুদ্র। হোটেলের ব্যালকনিতে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় সমুদ্র দেখতে দেখতেই। দারুণ সুন্দর পজিশনে হোটেলটি, পারলে হোটেলটি বুক করবেন। হোটেলের রুমটা একটু দেখে নিন কেমন। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। অবশ্য আমরা যে সময় গিয়েছিলাম তখন গরম জলের প্রয়োজন ছিল না। সেপ্টেম্বর মাসে যে অক্টোবর মাসে এত গরম হয় গুজরাটে আমাদের অভিজ্ঞতার মধ্যে ছিল না। হোটেলের ভেতরের মন্দিরটি সকাল সন্ধে পুজো হয় এবং বাউন্ডারি থেকে দেখুন সমুদ্রকে দেখা যাচ্ছে। এরপর রুমে ঢুকে আমরা সব ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা আজকে ভ্রমণের উদ্দেশ্যে বেরোবো। আজকের ভ্রমণের প্রথম গন্তব্যস্থল আমাদের রুক্মিণী মন্দির, তারপর সুদর্শন সেতু পার হয়ে বেট দ্বারকা। বেট দ্বারকা থেকে আমরা আসব গোপীতালাব। গোপীতালাব থেকে নাগেশ্বর মহাদেব মন্দির, তারপর শিবরাজপুর বিচ হয়ে বিকেলে আমরা আবার দ্বারকায় ফিরে আসব এবং দ্বারকায় দ্বারকাধীশ মন্দির, গোমতী ও আরব সাগরের মোহনা এই সমস্ত দেখব এবং বিকেলের দিকে সুদামা সেতু দেখব এবং ভৎকেশ্বর মন্দিরে সূর্যাস্ত দেখব। হোটেলের নিজস্ব ডাইনিং হল আছে। ডাইনিং হলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাবার খেয়ে আমরা এবার পরবর্তী ভ্রমণের জন্য বেরোব। আমরা রুক্মিণী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। প্রাচীন দ্বারকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রুক্মিণী দেবী মন্দির, যা রুক্মিণী মাতা মন্দির নামেও পরিচিত। এটি একটি মন্দির যা ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় স্ত্রী রুক্মিণীর ঐশ্বরিক প্রেমের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। দ্বারকায় রুক্মিণী দেবী মন্দিরটি শ্রীকৃষ্ণের সহধর্মিণী রুক্মিণীর প্রতি নিবেদিত একটি প্রাচীন মন্দির, যা মূলত দেবীর ঐশ্বরিক প্রেমের প্রতীক। এই মন্দিরটি দ্বারকার জগৎ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। একটি কিংবদন্তি আছে, ঋষি দুর্বাসা রুক্মিণীকে অভিশাপ দিয়েছিলেন কারণ তিনি দুর্বাসাকে সম্মান না করে নিজের পানীয় পান করেছিলেন, যার ফলে রুক্মিণীকে কৃষ্ণের থেকে দূরে থাকতে হয়েছিল। তাই দ্বারকাধীশ মন্দির থেকে রুক্মিণী মন্দিরটি প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত।
কিছুদিন আগে যখন বেট দ্বারকা যাওয়া হতো তখন লঞ্চ ব্যবহার করতে হতো। এখন আর লঞ্চ ব্যবহার করতে হয় না। এখন আরব সাগরের ওপর নির্মিত হয়েছে অত্যাধুনিক সুদর্শন সেতু। সেই সেতু পার করেই আমরা বেট দ্বারকা পৌঁছাবো। দেখুন সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে গাড়ি। সমুদ্র দেখতে দেখতে, সেতু সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যান। আমরা সুদর্শন সেতুর ওপর দিয়ে বেট দ্বারকায় যাচ্ছি। দেখুন সেতুটি কিভাবে তৈরি করেছে। দেখুন সমুদ্রে সব প্রচুর নৌকো যা মাছ ধরছে, জেলেদের নৌকো এগুলো। বেট দ্বারকায় মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। অনেক দূর আগেই আমাদের সমস্ত কিছু জমা রাখতে হয়েছিল, তাই সেখানকার কিছুই আমরা দেখাতে পারবো না। এখন আমরা গোপী তালাবের উদ্দেশ্যে রওনা হলাম। গোপী তালাব, বিশ্বাস করা হয় যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের গোপীগণ তাদের ঐশ্বরিক রাসলীলার পরে মাটির সাথে মিশে গিয়েছিলেন। এই পুকুরের সাদা নরম কাদা পবিত্র বলে বিবেচিত হয়, যার ঔষধি গুণ রয়েছে এবং ভক্তরা এটি কপালে লাগান। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে বেট দ্বারকা যাওয়ার পথেই এই গোপী তালাব পড়ে। এখানকার পরিবেশ শান্ত, ছোট্ট মন্দির, পবিত্র গোপীচন্দনের উৎস। মন্দিরের সামনে ভালোই বাজার আছে, আপনি ডাব খেতে পারেন বা টিফিন করতে পারেন, জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। বাইরে জুতো খুলে এবার মেন মন্দিরের ভেতর ঢুকতে হবে। তা আমরা জুতো খুলে নিয়ে প্রবেশ করব এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, আমরা দেখাতে পারবো ভেতরটা। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরেও বাজার আছে। এটা হচ্ছে মেন মন্দির। এখানে ভগবান গোপীনাথের মূর্তি আছে। এখানে আপনি আপনার ইচ্ছা হলে দান করতে পারেন কিছু। মন্দির দর্শন হয়ে গেল। আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। এটি গোপী তালাব।
আপনার ভাগ্য ভালো থাকলে 2-4টে পরিযায়ী পাখি দেখতে পাবেন এখানে। আমরা দেখেছিলাম। এখানকার জল মাথায় নিলে নাকি পুণ্যি হয়, তাই সবাই যেভাবে নিচ্ছে আমরাও নিলাম একটু মাথায়। দেখুন এখানে ওই তালাব থেকে মাটি তুলে ওরা ধূপের মতো বা মোমবাতির মতো সব করে রেখেছে, এগুলো বিক্রি করছে। এগুলোই হলো সেই গোপীচন্দন। এখানকার স্থানীয় মানুষ বিভিন্ন দামে এগুলো বিক্রি করছে, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যেমন প্যাকেটে আছে। আপনি আপনার স্মৃতি হিসাবে 2-1 প্যাকেট নিয়ে আসতে পারেন, নিজে ব্যবহার করতে পারেন। ওই দেখুন একটি পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। গুজরাটের কুটির শিল্প বিখ্যাত। এখানে ওখানকার স্থানীয় মানুষজন বিভিন্ন ব্যাগ বা আরও আনুষঙ্গিক অনেক কিছু বিক্রি করছে। আমরা কয়েকটা ব্যাগ পছন্দ হলো, আমরা গোটা 4-5 ব্যাগ কিনলাম, কিনে বাইরে বেরিয়ে এলাম। আমাদের পরবর্তী গন্তব্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা এসে গেছি গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে দ্বারকা শহর এবং বেদ দ্বারকা দ্বীপের মধ্যবর্তী পথে অবস্থিত এই গুরুত্বপূর্ণ শিব মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ এটি। এছাড়াও গুজরাটে আরেকটি জ্যোতির্লিঙ্গ আছে, সেটি হচ্ছে সোমনাথে, সেটা আমরা যাব পরের দিন। এখানে শান্ত স্থানের প্রধান আকর্ষণ হলো 25 মিটার উঁচু উপবিষ্ট শিবের মূর্তি এবং একটি পুকুরসহ একটি বিশাল বাগান আছে। এবং মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং মন্দির দর্শন করছি। দেখুন এটাই সেই শিব মূর্তি যেটার উচ্চতা 25 মিটার। এখানকার রাস্তাঘাট খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, চারিদিকে প্রচুর নোংরা দেখলাম। যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়, যদি আপনি নিজের গাড়ি করে না আসেন এখান থেকে ফেরারও সমস্যা হবে। তাই দ্বারকা, বেদ দ্বারকা ভ্রমণের জন্য সবসময় নিজস্ব একটা গাড়ি ভাড়া করে নেবেন। 4 চাকার থেকে অটো ভাড়া করলে বেশি সুবিধা হয়, কারণ অটোগুলোকে সমস্ত জায়গায় যেতে দেয়, 4 চাকা হলে অনেক দূরে দাঁড় করিয়ে দেয়। নাগেশ্বর টেম্পল কমপ্লিট করে এবার আমরা এখান থেকে যাব শিবরাজপুর বিচ। এই শিবরাজপুর বিচের অনেক গল্প শুনেছিলাম যে এখানে এই বীচটি নাকি এই এলাকায় সবথেকে সুন্দর বিচ। এখানে সমস্ত রকম অ্যাক্টিভিটিস হয়, হ্যাঁ, কিন্তু এসে দেখলাম কিছুই নেই, শুধু একটা সাধারণ বিচ। সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছে সরকার থেকে শোনা গেল। হ্যাঁ, না এখনও আমরা যে সময় এসেছি হয়তো সেই সময়টা বন্ধ আছে।
পরে হয়তো আবার চালু হতে পারে। তো আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখব এবং অ্যাক্টিভিটিসগুলো এনজয় করব বলেই এই বিচে এসেছিলাম, কিন্তু আমরা নিরাশ হলাম এই বিচে এসে। শিবরাজপুর সি বিচ থেকে আমরা ফিরে চলে এলাম। ফিরে এসে এবার আমরা দ্বারকাধীশ মন্দির এবং দ্বারকা শহরের আশপাশগুলো ঘুরে দেখব। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন সামনে সুদামা সেতু। এই সেতুটা এখন বন্ধ আছে। সেতুটা চালু থাকলে এই সেতু পার হয়ে ওপারে পঞ্চপাণ্ডবের নামে 5টা কুণ্ড আছে, যে কুণ্ডগুলোর জল মিষ্টি। যদিও এখানে মিষ্টি জল পাওয়া যায় না, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওই কুয়োগুলোর জলগুলো কিন্তু মিষ্টি, মানে পান করা যাবে এরকম জল। এখানে গোমতী নদী এবং আরব সাগর মিলেছে, তাই এটাকে মোহনা বলা হয় এই জায়গাটা। দেখুন, এটা গোমতী নদী। একদম মোহনার নিকটে আমরা পৌঁছে গেছি। দেখুন, এখানে আরব সাগর, গোমতী নদী মিশছে। এই জায়গাটাই হচ্ছে মোহনা। গোমতী নদীর তীর ধরে সোজা হাঁটলে আপনি পৌঁছে যাবেন দ্বারকাধীশ মন্দিরে, মেন মন্দির যেটা শ্রীকৃষ্ণের। দেখুন, মন্দিরের ভিতর প্রবেশ করছি, কত ভিড় দেখতে পাচ্ছেন। সেদিন পূর্ণিমা ছিল। গুজরাটিরা নাকি প্রত্যেক পূর্ণিমাতে এখানে পুজো দিতে আসে, তাই ঢোকা দুষ্কর ব্যাপার হয়ে গেল। দেখুন, ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ভোজনালয়। এখানে 30 টাকার বিনিময়ে আপনি পেট পুরে খেতে পারেন। এখানেই আছে তুলাদান কেন্দ্র, এখানে আপনি দান করতে পারেন। এখানে ওজনদারিতে আপনাকে একদিকে বসাবে, অন্যদিকে আপনি চাল ডাল যা কিছু দেবেন বসিয়ে আপনি দান করতে পারেন। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল সব নিষেধ, তাই আমরা মন্দিরের ভিতর দেখাতে পারবো না। এরপর মন্দির দর্শন করে আমরা নিচে যে বাজার আছে সেই বাজারে আসলাম, এবং বাজারে আপনার কিছু কেনাকাটা করার ইচ্ছা থাকলে কিনবেন। দাম অন্যান্য বাজারের তুলনায় অনেক বেশি, টুরিস্ট এলাকা বলেই। তাই এখান থেকে আমরা কয়েকটা মূর্তি, কিছু স্মৃতি, ছোট ছোট জিনিস কিনলাম। আর এটা দেখতে পাচ্ছেন দ্বারকাধীশ মেন মন্দিরের বাইরের থেকে আমরা যে ফটোটা তুলেছি তার ছবি এটা।
এরপর আমরা ভৎকেশ্বর মন্দির যাব। দেখুন ভগবান শিবের মূর্তি এবং তার চারপাশে একটা জায়গা করে দেওয়া হয়েছে যেখানে মানুষ এসে বসতে পারবে, সময় কাটাতে পারবে, আরব সাগর দেখতে পারবেন এবং এটা সানসেট পয়েন্টও, এইখান থেকেই সানসেট দেখা যাবে। তা আমরা প্রায় সানসেটের সময় এখানে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে সানসেট দেখে হোটেলে ফিরে যাব। সূর্যাস্তের আগেই সি বিচে নেমে পড়ুন এবং সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। উটের পিঠে চাপতে পারেন, উটের পিঠে চেপে ঘুরে নিন। একজন উটের পিঠে চাপতে 100 টাকা নেবে এবং কিছুক্ষণ সময় কাটান, তারপর সূর্যাস্ত দেখুন। আমাদের আগামীকালের ট্যুর দ্বারকা থেকে সোমনাথ পরবর্তী এপিসোডে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।